মেঘ সঙ্গে সঙ্গে চলে গেছে। মেঘের সারা রাত নির্ঘুম কেটেছে। ছটফট করতে করতে রাত পার করেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে একাকার অবস্থা করে ফেলেছে। সকালে কোনো মতে হালকা নাস্তা করেই ভার্সিটিতে চলে গেছে। এই বাড়িটাতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। একটা ক্লাস কোনো মতে করেছে। ক্লাসও বিরক্ত লাগছিল, তাই মাঠে ছিল। মিনহাজ, তামিম, মিষ্টি, সাদিয়া ক্লাস শেষ করে মেঘের কাছে এসে বসেছে। বন্যা এখনো নানু বাড়ি থেকে ফেরেনি, তাই অসহায় মেঘের কষ্ট শেয়ার করার মতো কেউ নেই। মেঘের চোখ মুখ খোলা দেখে মিনহাজ, সাদিয়া, মিষ্টি বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলার জন্য, কিন্তু মেঘ কিছুই বলছে না। ওদের জোরাজুরিতে মেঘ শেষমেশ বলেছে, আমি যাকে ভালোবাসি তিনি অলরেডি বিবাহিত আর এক বাচ্চার বাপ। সাদিয়া, মিষ্টি দুজনেই আর্তনাদ করে ওঠে। মিনহাজ মনে মনে খুব খুশি হয়েছে। এ যেন মেঘ না চাইতেই জল। ওদের জোরাজুরিতে মেঘ কয়েকদিনের ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা বলেছে। ওদের মধ্যে মিষ্টি খুব তেড়া। মিষ্টি কপাল গুটিয়ে বলা শুরু করলো, এত কিছুর পরেও তুই ওই বাড়িতে আছিস কেন? আমি হলে তো কবে বাড়ি থেকে চলে আসতাম। চোখের সামনে প্রিয় মানুষ অপ্রিয় হওয়ার চেয়ে চোখের আড়ালে যা খুশি করতে থাকুক। এই যে তোর এত কষ্ট, খারাপ লাগা, কিছুদিন দূরে থাকলেই দেখবি সব ভুলে গেছিস। তুই এক কাজ কর, তুই হোস্টেলে সিট নিয়ে নে, আমাদের সঙ্গে হোস্টেলে থাকবি। আমরা একসাথে ঘুরবো ফিরবো, আড্ডা দিব, পড়াশোনা করব। দেখবি তোর মাথা থেকে ওনার ভূত একেবারে চলে যাবে, তখন আর আবেগ কাজ করবে না। মেঘ আবারও কান্না শুরু করেছে। ওরা সবাই বুঝিয়েও মেঘকে শান্ত করতে পারছে না। কাঁদতে কাঁদতে হিজাব অর্ধেক ভিজিয়ে ফেলেছে। চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম প্রায় ঘন্টাখানেক বুঝিয়েছে। তাদের সব কথার মূল কথা মেঘ যেন বাড়ি থেকে চলে যায়। মেঘ হোস্টেলে আসলে মিনহাজের জন্য বেশ সুবিধা হবে, তাই মিনহাজ আরো বেশি উৎসাহ দিচ্ছে। শেষ পর্যন্ত মেঘও মন স্থির করেছে সে বাড়ি ছেড়ে চলে আসবে। ভার্সিটি কোচিং করার সময় একবার মন স্থির করেছিল ভার্সিটিতে চান্স পেলে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু আবির ভাইয়ের আবেগে জড়িয়ে এতদিন বাড়ি ছাড়ার ইচ্ছে হয়নি। তবে ইদানিং আবির ভাইয়ের আচরণ প্রতিনিয়ত মেঘকে কষ্ট দিচ্ছে। গতকালের বলা কথাটাতে মেঘ পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় তার পক্ষে একই বাড়িতে আবিরের মুখোমুখি চলাফেরা করা কোনোভাবেই সম্ভব না। তাই সিদ্ধান্ত নিয়েছে সে সত্যি হোস্টেলে চলে আসবে। স্যারের সাথে কথা বলে ফর্মও নিয়ে গেছে। ভার্সিটি থেকে ফেরার পর থেকে মেঘ হালিমা খানের রুমেই শুয়ে আছে। এই বাড়ি ছেড়ে, বাড়ির মানুষগুলোকে ছেড়ে, আম্মুকে ছেড়ে হোস্টেলে চলে যাবে ভাবতেও বুকের ভেতরটা কেঁপে উঠছে। মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। হালিমা খান পাশ ফিরে মেঘের মুখের দিকে তাকালো। কান্নায় ভেজা চোখের দিকে চেয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে শুধালেন, কি হয়েছে মা? কাঁদছিস কেন এইভাবে? কেউ কিছু বলেছে? কিচ্ছু হয়নি আম্মু। হালিমা খান বেশ কয়েকবার মেঘকে জিজ্ঞেস করেছেন, কিন্তু মেঘ উত্তর দেয়নি। আম্মুকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যার দিকে হালিমা খান উঠে গেছেন। মেঘ সন্ধ্যার আরো অনেক পর পর্যন্ত ঘুমিয়েছে। ইদানিং মন খারাপের কারণে ঠিকমতো খাওয়া দাওয়াও করে না মেয়েটা। শরীরও অনেক দুর্বল হয়ে গেছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরেছে। মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় নজর পড়ে মেঘের রুমের দরজা খোলা, ফোনটাও বিছানার উপর পড়ে আছে। গতকাল রাতে ধমক দেওয়ার পর থেকে এখনো মেঘকে দেখেনি আবির। মেঘের রুমে পা বাড়ালো, কিন্তু মেঘ কোথাও নেই। ফাঁকা রুম দেখে আবিরের বুকটা মোচড় দিয়ে উঠেছে। নিচে মিম আর আদি খেলতেছে, ওখানে মেঘ নেই, রুমেও নেই। ফোনটাও রুমে ফেলে গেছে। রুম থেকে বের হওয়ার জন্য 2 কদম এগোতেই মেঘের ফোনে কল বেজে উঠেছে। আবির ঘাড় ফিরিয়ে তাকালো ফোনের দিকে। মিনহাজ নামে সেভ করা নাম্বার দেখে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে মিনহাজ বলে ওঠে, কিরে, তুই কি বাসায় বলছিস? বাসার মানুষ রাজি হয়েছে? কবে আসতেছিস তাহলে? আবির অত্যন্ত গুরুতর কণ্ঠে শুধালো। কোথায়? মেঘের ফোনে কোনো পুরুষের কণ্ঠস্বর শুনে
মিনহাজ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। ভয়ে মিনহাজের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তানভীর নাকি আবির কল রিসিভ করেছে এটাও বুঝতে পারেনি সে। অবশ্য বুঝার কথাও না, কারণ আবিরকে দেখলেও ঠিকমতো কথা শোনেনি। আর তানভীরের কথা মিনহাজ শুনেছে, তাছাড়া ফেসবুকে ছবি দেখেছে, এখনো বাস্তবে দেখেনি, তাই কণ্ঠস্বর বুঝার কোনো উপায় নেই। এখন মেঘের জন্য মিনহাজের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় না বলে থাকলে নিশ্চয় এখন বকা খাবে। আবির মেঘের ফোন রেখে নিজের রুমে চলে গেছে। জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীতেও রাগে আবিরের শরীর ঘামছে। ফ্রেশ হয়ে সোজা নিচে আসছে। আবিরকে আসতে দেখে মিম আর আদি যে যার মতো রুমে চলে গেছে। আবির ড্রয়িং রুম থেকে মামুনিকে প্রশ্ন করে, মামনি, মেঘ কোথায়? ও তো আমার রুমে ঘুমোচ্ছে। কেন, কোনো দরকার? না, তেমন কিছু না, দেখছি না যে, তাই ভাবলাম বাসায় নাকি বাইরে। হালিমা খান চিন্তিত কণ্ঠে বললেন, আমার মেয়েটার কি যেন হয়েছে, কিছু বলে না, সারাদিনই মন খারাপ করে বসে থাকে। বেশি কিছু বলতে গেলে কান্নাকাটি শুরু করে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আবির কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থেকে সোফায় গিয়ে বসল। দু হাতে মাথা চেপে ধরে আছে। চারিদিকের নানান দুশ্চিন্তায় মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর নিচে আসছে। আবিরকে এভাবে বসে থাকতে দেখে আবিরের কাছে বসতে বসতে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? আবির অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। আবিরের চোখ মুখের দুরবস্থা দেখে তানভীর শান্ত কণ্ঠে শুধালো, এত টেনশন করছো কি নিয়ে? আবির আশেপাশে চেয়ে দেখে নিল। কোথাও কেউ নেই দেখে আস্তে করে বলা শুরু করলো, আমি আর পারতেছি না ভাই। দিনকে দিন মানুষের সহ্য সীমা বাড়ে, আমার উল্টো সহ্য ধৈর্যের মাত্রা শূন্য হয়ে যাচ্ছে। তোর বোনের এই অবস্থায় সহ্য করার সামর্থ্য আমার নেই। ওর চোখের দিকে তাকাতে পারি না আমি। নিজেকে বড্ড অপরাধী বলে মনে হয়। প্রতিনিয়ত নিজের মনের সঙ্গে যুদ্ধ করেই চলেছে। নিজেকে সামলাতে না পারে সবসময় দূরে সরিয়ে রাখে। বুকে পাথর রেখে আর কতদিন চলব? তোর বোনের কান্না আমার বুকের উপর জমানো পাথর পর্যন্ত গলে গেছে। আমি এমনই অভাগা যে মনের রাজ্যে রানীকে তার প্রাপ্য অধিকারটুকু দিতে পারছি না। ওর দু চোখের পানি মুছে বলতে পারছি না, আজকের পর তোকে আমার কারণে কাঁদতে হবে না। ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারছি না, আমি তোকে আকাশ সম ভালোবাসি। বনুকে সময় দিলে তোর মনটা একটু হালকা হতো। ওই দিন দেখলি তো তোর বোন কি করলো। তুই আমি এতবার বলার পরও বের হতে রাজি হলো না। আমি জানি ও আমার উপর রেগে আছে, আর কেন রেগে আছে সেটা খুব ভালো করেই জানি। তারপরও রাগ ভাঙাতে পারছি না। রাগ ভাঙাতে গেলে একের পর এক প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নগুলোর মিথ্যা উত্তর দিতে পারবো না। দরকার হয় দূরে থাকবো, তবু আমি ওকে আর কোনো মিথ্যা কথা বলবো না। এটা আমার প্রমিস। পপির বিষয়ে কিছু ভাবছো? সেটাই ভাবতেছি, কিভাবে ভাই বোনদের সামনাসামনি করব আর কি রিয়াকশন হবে, এসব ভেবেই মাথায় আওলে যাচ্ছে আমার। হালিমা খান দু ভাইয়ের জন্য কফি আর নুডলস নিয়ে আসতেই দু ভাইয়ের কথোপকথন থেমে গেছে। আবির নিজের ফোন হাতে নিয়ে চাপাচাপি করতেছে। কফি দেওয়ায় এক হাতে কফি নিয়ে অন্য হাতে ফোন ধরে তানভীরের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলা শুরু করলো। মেঘ ঘুম থেকে উঠে মায়ের রুম থেকে বের হতেই সোফায় আবির আর তানভীরকে দেখে মাথায় ভালোভাবে ওড়না দিয়ে মাথা নিচু করে চুপচাপ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল। তাকাবে না ভেবেও নিজেকে আটকাতে পারল না। সিঁড়ি থেকে তাকালো আবিরের দিকে। নজর পড়ে সোজা আবিরের ফোনের ওয়ালপেপারের দিকে। গতকাল ফোন চেক করার সময়ও ওয়ালপেপারে এই ছবিটা দেখেছিল, যেখানে আবিরের গাল কান সহ মাথার এক পাশ দেখা যাচ্ছিল। নিচু হয়ে কিছু করছিল। কল লিস্ট চেক করার তাগিদে ওয়ালপেপারের ছবিটা ভালোভাবে দেখতে পারেনি। তবে আজ আবিরের হাতে থাকা ফোনে ওয়ালপেপারটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটাতে আবির ঝুঁকে আছে, এক হাতে কোনো মেয়ের হাতের আঙুলগুলো ধরে রেখেছে। সেই সাথে আবিরের ওষ্ঠদ্বয় সেই হাতের উল্টো পিঠের ঠিক মাঝ বরাবর স্পর্শ করে আছে। সদ্য ঘুম থেকে ওঠা মেঘ ঘুম ঘুম চোখে ছবিটা দেখতেই বুকটা স্যাঁত করে উঠল। নিরেট দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ছবির দিকে, যে আবির ভাইকে ঘিরে রঙিন স্বপ্নে বিভোর ছিল। মেঘ সেই আবির কোনো মেয়ের হাতে চুমু খাচ্ছে। ভাবতেই মেঘের দম বন্ধ হয়ে আসছে। নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে নিজের রুমে চলে গেছে। চোখের সামনে থেকে সেই দৃশ্য যেন সরছেই না।
গতকাল আবির ভাই বলেছেন উনি বিবাহিত। মেঘ সে কথা বিশ্বাস করলেও পুরোপুরি করেনি। তবে আজ প্রমাণ পেয়েছে, তাই অবিশ্বাস করার কোনো অপশন নেই। কান্নারাও আজ বিশ্বাসঘাতকতা করছে। কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না, গলায় আটকে আসছে কান্না। আজ পুরো টেবিল ফাঁকা, শুধু এক কোণে মেঘ বসে আছে। অনেকক্ষণ যাবতই মেঘ খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। আব্বু আর বড় আব্বুকে হোস্টেলের ব্যাপারটা কিভাবে বলবে সেটাই ভাবছে। স্যারের থেকে আনা হোস্টেলের ফর্মটা গত রাতেই পূরণ করে রেখেছে। এই বাড়িতে আর থাকবে না বলে মানসিক প্রস্তুতিও নিয়ে নিয়েছে। আস্তে আস্তে সবাই খাবার টেবিলে উপস্থিত হলো। মেঘ সবার আগে খাবার শেষ করে বসে আছে। কিভাবে বলবে এই সাহসটুকু হচ্ছে না। সামনে আবির বসা, এজন্য মূলত আরও বলছে না। আবির খাবার শেষ করে বেসিনের দিকে যেতেই মেঘ বলল, আব্বু, আমার একটা কথা বলার ছিল। বলো আম্মু, কিছু লাগবে তোমার? প্রতিদিন বাসা থেকে ভার্সিটি পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায়। আঙ্কেলও আমার জন্য গাড়ি নিয়ে ঘন্টাখানেক অপেক্ষা করতে হয়। তারপর যানজট পেরিয়ে আবার বাসায় ফিরতে হয়। এত জার্নি করে আমারও খুব টায়ার্ড লাগে, পড়াশোনাও হয় না ঠিক মতো। তাই বলছিলাম আমি হোস্টেলে সিট নেব, বান্ধবীদের সাথেই থাকবো, মাঝে মাঝে বাসায় এসে ঘুরে যাব। তানভীরের খাবার আটকে গেছে গলায়। চোখ বড় বড় করে তাকিয়েছে মেঘের দিকে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো বেসিনের দিকে। আবির নেই। আতঙ্কিত হয়ে তানভীর ঢোক গিলল। আবির ভাইয়া শোনেনি ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। আলী আহমদ খান আর মোজাম্মেল খান দুজনেরই নীরব। মেঘ পুনরায় বলল, আমি স্যারের সঙ্গে কথা বলেছি, ফর্ম পূরণও করেছি। আপনার অনুমতি দিলে আমি আজই ফর্ম জমা দিব। বলেই মেঘ বাম হাতটা টেবিলের নিচ থেকে তুলে হাতে হোস্টেলের সেই ফর্মটা। তানভীর কিছু বলতে যাবে তার আগেই আবির টেবিলের অপর পাশ থেকে ফর্মটা নিয়ে এক টানে ছিঁড়ে ফেলেছে। আচমকা আবিরকে দেখে আঁতকে ওঠে তানভীর। সে ভেবেছিল আবির হয়তো চলে গেছে, কিন্তু আবির যে তার পিছনে দাঁড়িয়েছিল এটা তানভীর খেয়ালই করেনি। আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার করে ওঠে, কোন সাহসে তুই হোস্টেলে যাওয়ার অনুমতি চাচ্ছিস? কে তোকে সাহস দিয়েছে? যে বাজে আরো তো ঘুষ খাচ্ছে, তাদের বলে দিস সব কটা গাদ মরা করে নিজের বাড়ি পাঠাবো। ঢাকা থেকে পড়াশোনা শেষ করতে হবে না। তোকে কিছু বলে না বলে যাইছে তাই করবি? যে দেখালে সব পেয়ে যাবি ভাবছিস? তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, পড়াশোনা করলেই বাড়িতে থেকেই করতে হবে। বাড়ির বাইরে যেতে চাইলে পা দুটো ভেঙে ঘরে বসায় রাখবো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবির, হচ্ছেটা কি? বাড়ির মেয়েদের সাথে উচ্চস্বরে কথা বলবো না, যাও এখান থেকে। আবির রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে আর বলছে, এরপরও যদি কি অনুমতি দেন, এর ফল খুবই খারাপ হবে। গতকালের মিনহাজের বলা কথাগুলো বারবার মনে পড়ছে। ওদের উস্কানিতেই মেঘ এসব করছে, এটা বুঝতে বাকি নেই আবিরের। এদিকে তানভীর কি বলবে বুঝতে পারছে না। আবির এভাবে চিৎকার করলো, আব্বু বা বড় আব্বু কিভাবে রিয়াক্ট করবে এটাও বুঝতে পারছে না। তারপরও তানভীর বলল, প্রয়োজনে আমি তাকে বাইকে দিয়ে আসবো। ক্লাস শেষে কল দিলে আবার গিয়ে নিয়ে আসবো। তবুও হোস্টেলে যেতে দেবো না। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে, চোখ তুলে তাকাতে পারছে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, থাক, তোমার আর নিয়ে যেতে হবে না। তোমাদের দুই ভাই বোনকে একসাথে যেতে দিব না, তাও আবার বাইকে। অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে পড়ে থাকবা, নিজেও ব্যথা পাবা, সাথে আমার মেয়েটাকেও ব্যথা দিবা। দরকার হলে আমি আমার মেয়েকে নিয়ে যাব। পরিস্থিতি স্বাভাবিক করতে তানভীর ঠাট্টার স্বরে বলল, আপনি আমায় এত অবিশ্বাস করেন? বাইকারদের উপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নাই। আমার জীবন থাকতে আপনার মেয়ের আর আমার বোনের গায়ে একটা আচরও পড়তে দেব না আমি, এটুকু বিশ্বাস রাখতে পারেন? মেঘ এবার ছলছল নয়নে তানভীরের দিকে তাকিয়েছে। তানভীর মেঘকে অনেক ভালোবাসে, এটা মেঘ বুঝতে পারে, কিন্তু আজ এত কনফিডেন্স নিয়ে আব্বুর সামনে এভাবে কথা বলছে দেখেই মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আচমকা আবিরের রুম থেকে কাঁচ ভাঙার শব্দ আসে। শব্দ শুনে মেঘ সেদিকে এক পলক তাকিয়ে তৎক্ষণাৎ সিঁড়ির দিকে ছুটে। তানভীরও খাবার রেখে বেসিনে হাত ধুতে যায়। রান্নাঘর থেকে মালিয়া খান আর হালিমা খান আর্তনাদ করে উঠল। ইকবাল খান উঠে যেতে চাইলে আলী আহমদ খান আটকে দেন। গম্ভীর কণ্ঠে বললেন, এটা ওদের ভাই বোনের ব্যাপার, ওদেরকে বুঝে নিতে দাও। বড়রা সেখানে উপস্থিত থাকলে বিষয়টা আরো খারাপের দিকে যাবে।
মালিহা খান যেতে চাইলে ওনাকেও আটকে দেন। মালিহা খান চিন্তিত কণ্ঠে বললেন, আবির যদি রেগে গিয়ে মেঘের গায়ে যদি হাত তুলে? এদিকে মেঘ অন্তহীন পায়ে ছুটে যায় আবিরের রুমে। দরজা থেকে তাকায় ভেতরে। আবির তাকে রুমে ঢুকতে নিষেধ করেছিল, তাই সরাসরি ঢুকতে পারছে না। দরজা থেকে উকি দিতেই দেখে আবির বিছানার একপাশে বসে আছে, দু হাঁটুর উপর দু হাত। ডান হাতের কয়েক জায়গায় ভাঙা কাচের টুকরো লেগে আছে, সেখান থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। মেঘ সব ভুলে রুমে ঢুকে চিৎকার করে ওঠে। এটা কি করছেন আপনি? ড্রেসিং টেবিলের ঠিক মাঝ বরাবর আবির ঘুষিটা দিয়েছে। অর্ধেক কাজ ভেঙে পড়ে গেছে আর অর্ধেকটা এখনো লেগে আছে। মেঘ হাত থেকে কাজ ছুটাতে গেলে আবির নিজের হাত সরিয়ে নিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, ডোন্ট টাচ মি। মেঘ সেসব কথায় কান না দিয়ে আবার এগিয়ে যায় আবিরের কাছে। দ্বিতীয়বারের মতো হাত ধরতে গেলে আবির 4 গুণ ভারী কণ্ঠে চিৎকার করে ওঠে। বললাম তো ছবি না আমায়। বলেই পাশের টেবিলে থাকা কাচের গ্লাস ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের দিকে। এই দৃশ্য দেখে মেঘ আতঙ্কে 2 কদম পিছিয়ে যায়। ভয়ে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। ড্রেসিং টেবিলের বাকি অর্ধেক কাজ সাথে গ্লাসের ভাঙা টুকরোতে ফ্লোর ভরে গেছে। মেঘ কপাল কুঁচকে তাকিয়েছে আবিরের হাতের দিকে। কাচের টুকরোগুলো এখনো হাতে ঢুকে আছে, খোলার চেষ্টাও করছেন না। ফ্লোরে লাল টকটকে রক্ত ভেসে যাচ্ছে। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন সময় তানভীর রুমে ঢোকে। আবিরের কাছে যেতেই আবির রাগী স্বরে বলল, তানভীর, তোর বোনকে এখান থেকে যেতে বল। তানভীর স্বাভাবিক কণ্ঠেই মেঘকে বলল, তুই রুমে যা, ওনার হাতে কাজ। আমি দেখছি, তুই যা প্লিজ। মেঘ রুম থেকে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে বেশ কয়েকবার তাকিয়েছে, চোখ ছলছল করছে। সামান্য হোস্টেলে যাওয়ার কথাতে আবির ভাই এভাবে রিয়াক্ট করবেন মেঘ ভাবতেও পারেনি। আজ ভার্সিটিতেও যায়নি। মিনহাজ, সাদিয়া, মিষ্টি অনেকবার কল দিয়েছেন, কলও রিসিভ করেনি। তানভীর আবিরের হাত পরিষ্কার করে একজন ডাক্তার এনে ব্যান্ডেজ করিয়েছে। মেঘ সারা দিনেও রুম থেকে বের হয়নি। সন্ধ্যার পর তানভীর মেঘের রুমে আসছে। ভাইয়াকে দেখতে গেছিলি? না, উনি বারণ করেছেন যেতে। তখন তোর আগে বারণ করেছি, এবার গিয়ে দেখে আসিস। আমি যাব না। কেন? উনি আমায় ওনার রুমে যেতে বারণ করেছেন, ওনাকে ছুতে নিষেধ করেছেন। আমি কেন যাব ওনাকে দেখতে? এত রাগ জেদ ভালো না বন্ধু। আমাকে বলছো কেন? রাগ জেদ ভালো না, এগুলো তোমার ভাইয়াকে বলো গিয়ে। তানভীর উঠে যেতে যেতে তপ্ত স্বরে বলল, আগ তোরা তোদের রাগ নিয়ে, আমার কি? মেঘ মিহি কণ্ঠে ডাকলো, ভাইয়া, কি? একটা কথা জিজ্ঞেস করি। কর। আবির ভাই কি বিবাহিত? তানভীর ভুরু কুঁচকে প্রশ্ন করে, তোকে কে বলেছে? আবির ভাই। ভাইয়া তোকে এই কথা বলেছে? হ্যাঁ। ভাইয়া তোকেই বলেছে? ঠিক আমাকে না, মালা আপুকে মেসেজে বলেছে। পরে আমি জিজ্ঞেস করেছি, তখন বলেছে হ্যাঁ বিবাহিত। ও আচ্ছা, মালা ভাইয়াকে অনেক ডিস্টার্ব করে, পিছু হাঁটাতে বাধ্য হয়ে হয়তো বিবাহিত বলেছে। আমাকে তো বলেছে। আমি কি ওনাকে ডিস্টার্ব করি নাকি? ধুর পাগলি, তোকে তো মজা করে বলেছে। আর বাচ্চা? তানভীর কপাল গুটিয়ে আহাম্মকের মতে প্রশ্ন করলো, কিসের বাচ্চা? উনি যে বলল ওনার একটা বাচ্চা আছে। হায় আল্লাহ, ভাইয়া বলেছে আর তুই বিশ্বাসও করে ফেলেছিস। তোর সাথে ফাজলামো করেছে পাগল। এইসব চিন্তা বাদ দিয়ে ভাইকে দেখে আসিস। তানভীর চলে গেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, কিন্তু মেঘের ভেতরের অস্বস্তি কাটলো না। আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারটা বারবার চোখে ভাসছে। যদি বিবাহিত না হন তবে ওই ছবিতে মেয়েটা কে? আগেও একবার আবির ভাইয়ের ওয়ালপেপারে একটা মেয়ের ছবি ছিল, ওই মেয়েই বা কে? অনেকক্ষণ ভাবনা চিন্তা করে অবশেষে আবিরের রুমের সামনে আসলো। দরজায় দাঁড়িয়ে চেয়ে আছে। আবির ঘুমাচ্ছে, তাই ভেতরে ঢুকছে না। এক দৃষ্টিতে চেয়ে আবিরকে দেখছে। এত রাগ, অভিমান, ক্ষোভ সবকিছুর পরেও ওনার প্রতি এক অন্যরকম টান কাজ করে। এই অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানাবে। 10 মিনিট পর আবির সজাগ হয়েছে। দরজায় মেঘকে দেখে আস্তে করে বলল, ভেতরে আয়। পুরুষালী কণ্ঠ মস্তিষ্কে পৌঁছাতেই মেঘের ঘোর কেটে যায়। ধীর পায়ে রুমে ঢোকে। দাঁড়িয়ে এসে দেখে আবির বসতে বলল।
মেঘ চেয়ারে বসতে গেলে আবির বিছানার পাশে দেখিয়ে বলল। এখানে বস। মেঘও আবিরের কথা মতো আবিরের মাথার কাছে বসলো। দুজনেই বেশ খানিকটা সময় নীরবতা পালন করলো। অবশেষে মেঘ নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করলো। হাতে কি ব্যথা আছে? কম। ওষুধ খাইছেন? না, কেন? এমনি ইচ্ছে হয়নি। ওষুধ খেতে কি কারো ইচ্ছে হয়? কি জানি। আপনি তো এমন ছিলেন না, এমন হচ্ছেন কেন? কেমন হচ্ছে? ভণ্ড। মনে হয় তোর ছোঁয়া লেগে হইতেছে। ইস, আমি মোটেই ভণ্ড না। মাঝে মাঝে একটু ভণ্ডামি করিস, এই আর কি। আবির ভাইয়ের মায়াবী কণ্ঠে শুনে মেঘের সব অভিমান গলে গেছে। মুখ গোমড়া করে ডাকলো। আবির ভাই। আবির দৃষ্টি সরাসরি মেঘের চোখে পড়ে। চাওয়াচাওয়ি হয় দুজনের। এবার আবির না বলে ভুরুজোড়া পরপর দুবার না চায়। আবিরের এমন কাণ্ডে মেঘ নিঃশব্দে হেসে মাথা নিচু করে ফেলে। আবির ভাইয়ের এমন চাহনি প্রতিবার মেঘকে লজ্জায় আড়ষ্ট করে। আবির মোলায়েম কণ্ঠে শুধালো। কিছু বলবি? মেঘ উপরনিচ মাথা নাড়ে। আবির বলে। বল। আপনি কি সত্যি বিবাহিত? হয়তো। বাচ্চা? প্ল্যানিং করবো ভাবছি। মানে কি এসবের? বিয়ে করেছি, বাচ্চা প্ল্যানিং করবো না। কাজে বললেন বাচ্চা আছে। ওটা তো কল্পনায়। মেঘ গম্ভীর কণ্ঠে বলল। ফাইজলামি বন্ধ করুন। ভাইয়া বলেছে আপনার বউ বাচ্চা কিচ্ছু নাই। না, এ হতে পারে না। আমার বউ আছে, কল্পনায় বাচ্চাও আছে। আরেকটা প্ল্যানিং করবো ভাবছি। ফাজলামো বাদ দিন, সত্যি করে বলুন প্লিজ। আচ্ছা, তুই না আমায় বিশ্বাস করিস না, তাহলে এই কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলছিস কিভাবে? তার মানে ভাইয়া যা বলেছে তা সত্যি? আল্লাহ জানেন। আবিরের ওয়ালপেপারের ছবিটার কথা ভেবে মেঘ পুনরায় ডাকে। আবির ভাই, আপনার ওয়ালপেপারের ছবিটা কার? আমার। কেন? আপনার তো জানি, কিন্তু মেয়েটাকে? মেয়ে আসলো কোত্থেকে? আমি দেখেছি। আবির পাশ থেকে ফোন নিয়ে লক খুলে মেঘের দিকে ধরল। ছবিটাতে আবির ঝুঁকে জুতার ফিতা বাঁধতেছিল। আবিরের থেকে কিছুটা দূরে একটা ছেলে একটা মেয়ের হাতে চুমু খাচ্ছে। ওয়ালপেপারটা দূর থেকে দেখলে মনে হবে আবিরই মেয়েটার হাতে চুমু খাচ্ছে। মেঘ ছবিটা দেখে আবিরের দিকে ফোন দিয়ে বলল। ওয়ালপেপার দেওয়ার মতো আর ছবি নেই আপনার? আচ্ছা, এটা চেঞ্জ করবেন। ওকে ম্যাম। মেঘ নিশ্চুপ। নিজের পচা চিন্তা ভাবনার জন্য লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল। আসছিস যখন এক কাজ কর। কি? ওইখানে তেল আছে, আমার চুলে তেল দিয়ে দে। আমি? তো কে? আমার যে বউ আছে, এটা তো তুই মানতেছিস না, এখন দিয়ে দে তেল। আপনি কিছুতে নিষেধ করেছিলেন, হয়তো ভুলে গেছেন। চুলে তেল দিলে তো স্পর্শ করতে হবে। ও আচ্ছা, তার মানে তুই ছবি না বলে মনস্থির করেই ফেলেছিস? জি। এত জিদ কোথায় থাকে তোর? জানি না। আবির বাম হাতে মেঘের ডান হাত টেনে নিজের কপালের উপর রেখে বলল। দেখ, গায়ে কত জ্বর, মাথা ব্যথা তাকিয়ে থাকতে পারছি না। তারপরও তুই যদি জেদ নিয়ে থাকতে চাস, আমার কিছুই বলার নেই। মেঘ তাড়াতাড়ি গিয়ে তেলের বোতলটা নিয়ে আসছে। এতক্ষণ গা ছুঁয়নি বলে জ্বরের মাত্রা বুঝতে পারেনি। অল্প অল্প করে তেল হাতে নিয়ে আবিরের চুলে ম্যাসেজ করে দিচ্ছে। আবির অপলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়েছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক। মেঘের নজর পড়তেই মেঘ হালকা ধমকের স্বরে বলল। মাথায় না ব্যথা? চোখ খুলে রেখেছেন কেন? আবির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ বেশ খানিকক্ষণ চুলে ম্যাসেজ করে, মাথা টিপে দিয়েছে। চোখ বন্ধ রাখতে রাখতে আবির কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। মেঘ 10 মিনিট চুপচাপ বসে রইল। কি করবে বুঝতে না পেরে ভাবলো রুমে চলে যাবে। যেই না উঠতে যাবে অমনি আবির কাঁধ হয়ে মেঘের হাত জড়িয়ে ধরেছে। আবির জ্বরের ঘোরেই বিড়বিড় করতেছে। তুই চাইস না প্লিজ। মেঘ দুবার আবিরকে ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। জ্বর বাড়তেছে, জলপট্টি দিবে যে তার ব্যবস্থাও নেই। আবির হাত আঁকড়ে ধরায় উঠতেও পারছে না। আবিরের মাথায় হাত বুলাচ্ছে, আবিরকে ডাকছে, কিন্তু আবিরের কোনো সাড়া নেই।
কপালে গলায় হাত দিয়ে মেঘ বারবার জ্বর পরীক্ষা করছে। দিশা বিশা না পেয়ে মেঘ নিজের গাল আবিরের কপালের সঙ্গে মিশিয়ে রেখেছে, যেন গায়ের তাপ কিছুটা হলেও মেঘের শরীরে চলে আসে। মেঘ নিজের গাল আবিরের কপালে চেপে ধরেছে ঠিকই, কিন্তু হৃদয়ের তোলপাড় কোনো ক্রমেই সামলাতে পারছে না। আবিরের গা থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধ মেঘের নাক দিয়ে ঢুকে সোজা স্নায়ুতন্ত্রকে কম্পিত করছে। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘন ঘন শ্বাস পড়ছে, যা আবিরের নাকে মুখে পড়ছে। নিজেকে সংযত করতে না পেরে মেঘ তৎক্ষণাৎ উঠে বসেছে। বুকটা অসহনীয় পর্যায়ে কম্পিত হচ্ছে, ফিনফিন করে কাঁপছে ঠোঁট। হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। এদিকে আবিরের জ্বর কমছে না, বরং ক্রমেই বেড়েই চলেছে। মেঘ যে নিচে গিয়ে বড় আম্মুকে ডাকবে, এই সুযোগটাও পাচ্ছে না। মেঘের ফোন রুমে রেখে এসেছিল, আবিরের ফোনের লক খুলতে পারছে না। আবিরের জ্বর বাড়ছে দেখে দুরু দুরু কাঁপছে বুক, চোখে মুখে চিন্তার ছাপ। আবিরের অকস্মাৎ কাণ্ডে মেঘের নিঃশ্বাস আটকে আছে, স্তব্ধ হয়ে গেছে, আঁখিজোড়া প্রশস্ত হয়ে গেছে। এই বুঝি কোটর ছেড়ে বেরিয়ে আসবে। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনও থেমে গেছে। জ্বরের ঘোরে আবির বারিশ থেকে সরে মেঘের উরুতে শুয়েছে, এক হাতে মেঘের কোমর আঁকড়ে ধরেছে। আবিরের মুখ ঠিক মেঘের উদরের সঙ্গে মিশে আছে। আবিরের উষ্ণ শ্বাস জামা ভেদ করে মেঘের নমনীয় উদর স্পর্শ করেছে। এতেই মেঘ পাথর বনে গেছে। অনেকটা সময় নিঃশ্বাস আটকে ছিল, শেষ পর্যায়ে ভেতরে আটকানো নিঃশ্বাসটা খুব জোরে ছাড়ে। বক্ষপিঞ্জরে আবদ্ধ পাখিটা এই বুঝি উড়ে যাচ্ছে। আবিরের এক একটা নিঃশ্বাস মেঘের উদর স্পর্শ করছে, আর মেঘের ছোট্ট দেহ প্রতিবার কম্পিত হচ্ছে। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত আচরণে মেঘ পুরো হতভম্ব হয়ে গেছে। কিছু সময়ের ব্যবধানে শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ বারবার ঢোক গিলছে, অবিরত কাঁপছে দুহাত। আবির জ্বরের ঘোরে মেঘকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। এমন কল্পনাতীত কাণ্ডে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে আকাশ ছোঁয়ার পথে। জানলা দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস মেঘের কানে ঢুকছে। বাতাসেরা যেন মেঘের কানে কানে বলছে, তুই তো আবির ভাইয়ের প্রণয়ের অনলে পড়তেই চাস, তবে কিসের এত অভিশঙ্কা? মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আবিরের গায়ের জ্বরের তাপে মেঘের পেট পুরো গরম হয়ে গেছে। জ্বরের ঘোরে আবির আবোল তাবোল বলা শুরু করেছে। দীর্ঘ সময় পর মেঘ নিজের কাঁপা কাঁপা হাতে আবিরের মাথায় আলতোভাবে স্পর্শ করেছে। গলা খাকারে দিয়ে কোমল কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবির উত্তর দেওয়ার অবস্থাতে নেই, ঘোরের মধ্যে কী সব বলেই যাচ্ছে। মেঘ কান পেতে শুনছে, বুঝতে চেষ্টা করছে আবির কি বলছে। সব কথা বুঝতে না পারলেও শেষটুকু শুধু বুঝতে পেরেছে। আমি মারা গেলে তুই কাঁদিস না প্লিজ। আবিরের এমন কথা শুনে মেঘ আবিরের মাথা দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে ওঠে। এমন কথা বলবেন না প্লিজ, কিচ্ছু হবে না আপনার, ঠিক হয়ে যাবেন। আপনার কিছু হতে দিব না আমি। বেশ খানিকক্ষণ পর মেঘ আবিরকে রেখে দৌড়ে নিচে নামল। ততক্ষণে বাড়ির সবাই শুয়ে পড়েছে। শীতের রাত, তাই সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। বড় আম্মুকে ডাকতে গিয়েও থেমে গেল। বড় আম্মু অসুস্থ। আবির ভাইয়ের এই অবস্থা দেখলে বড় আম্মুর শরীর আরও খারাপ হবে, এই ভেবে আর ডাকেনি। ছুটে গেল তানভীরের রুমে। তানভীরও বাসায় নেই। মেঘ নিজের রুম থেকে ওষুধ আর ফোনটা নিয়ে তানভীরকে কল করতে করতে আবিরের রুমে গেল। তানভীরকে আবিরের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি আসতে বলেছে। অনেকক্ষণ ডাকার পর আবিরের একটু হুঁশ আসছে। মেঘ কোনো রকমে আবিরকে উঠিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আবির চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘ আবিরের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। আবির বেশ খানিকটা সময় নিস্তেজ হয়ে পড়ে রইল। জ্বর মাথায় উঠে গেছে। মেঘ জলপট্টি দিচ্ছে আর সরাচ্ছে। কপালের তাপে কয়েক মুহূর্তেই পট্টি গরম হয়ে যায়, তাই বারবার পাল্টাতে হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর আবির হঠাৎই চোখ মিলল। জ্বর কিছুটা কমেছে, তাই হুঁশ ফিরেছে। সরাসরি মেঘের চোখের দিকে তাকালো। শরীরের উত্তাপে চোখ লাল হয়ে গেছে। মেঘ জলপট্টি দিতে দিতে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? আবির মলিন হাসল। মেঘ পুনরায় প্রশ্ন করল, কি হয়েছে? কিছু না, আর পড়তে দিতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমোতে যা। আপনি চুপ করে থাকুন প্লিজ। আবিরের হাসি ঠোঁট থেকে সরছেই না, বরং ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে আবিরের ওষ্ঠদ্বয়। মনে মনে মেঘকে নিয়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমিয়েছে। মেঘ এমনভাবে আবিরের যত্ন নিচ্ছে, ঠিক যেন ঘরের বউ। আবির জ্বরের ঘোরেও মেঘের চিন্তায় বিভোর হয়ে আছে। আবিরের নিঃশব্দ দৃষ্টি দেখে মেঘ জিজ্ঞেস করল,
আপনি কি কিছু বলতে চাইছেন? জ্বরের কারণে আটকে আটকে বলে। বলতে তো চাই। বলুন। না থাক, কিছু না। বলুন। বাদ দে, জলপটে দিতে হবে না। একটু শান্ত হয়ে বস। হাত নাড়াচাড়া করছিস, পরে হাত ব্যথা করবে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমার হাতের ব্যথা চিন্তা আপনাকে করতে হবে না, নিজের হাত নিয়ে ভাবুন। আমার হাত ঠিক হয়ে যাবে। মেঘ হঠাৎই মায়াবী দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়েছে। মেঘের দু চোখ ছলছল করছে, বুকে চাপা পড়া কষ্টে ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আবিরের নজরও ঠিক মেঘের চোখ বরাবর। অষ্টাদশীর মায়াবী দৃষ্টি আবিরের বুকে ধ্রিম ধ্রিম কম্পনের কারণ। অনুভূতি লুকোতে অক্ষম, জ্বরের কারণে আবিরের হৃদয়ের ব্যাকুলতা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের চুলে হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বলল, আপনি এমন কেন করেন? আবির ক্ষীণ হেসে প্রশ্ন করে, কেমন করে? নিজেকে এত আঘাত করেন কেন? সকালে এভাবে হাত না কাটলে তো এখন জ্বরটা উঠতো না। রাগ কন্ট্রোল করতে পারি না, এটা আমার কি দোষ? এত বড় ছেলে হয়েও রাগ কন্ট্রোল করতে পারেন না, আবার আমায় জেদ কমাতে বললেন। তোর জেদটা কমালে আমার রাগ কমে যাবে। কিভাবে? তাও তো এখন বলবো না, জ্বর তো এখন কমেছে। তুই বরং রুমে চলে যা। তাড়িয়ে দিচ্ছেন কেন? তাড়াচ্ছে না, শীতের রাত এমনিতেই ঠান্ডা অনেক, তার মধ্যে এত রাতে তুই আমার রুমে। হাহাজব তো, এত রাতে কি আমি শুধু শুধু আপনার রুমে আসছি নাকি? হ্যাঁ, ভাইয়া বলেছিল বলেই আসছি। আর আমি না আসলে তো জানতামও না যে আপনি জ্বরে পড়ে আছেন। ওষুধ পর্যন্ত খাননি, ওষুধটা খেয়েছেন বলেই তো জ্বরটা একটু কমেছে। তাছাড়া আমি তো নিচে গিয়েছিলাম, বড় আম্মু আম্মু সবাই ঘুমিয়েছিল, তাই ডাকিনি। ভাইয়াকে কল দিয়ে বলেছি ভাইয়া আসতেছে। বাসায় কেউ অসুস্থ হলে কি দেখাও যাবে না? আচ্ছা বাবা, সরি, আর কিছু বলবো না তোকে। কিচ্ছু বলতে হবে না, কি খাবেন সেটা বলুন, খাবার নিয়ে আসছি। কিছু খাবো না, মাথায় প্রচণ্ড ব্যথা করছে। তুই শুধু মাথায় হাত বুলিয়ে দে, তাহলেই হবে। মেঘ আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় আবির ভাইয়ের চুলে হাত দেওয়ার কত ইচ্ছে ছিল, কতই না বাহানা খুঁজেছে, কিন্তু সাহস করে ছুতে পারত না। আজ আবির ভাই নিজে সেই অধিকার দিয়েছে। মেঘ আবিরের মলিন চেহারায় তাকিয়ে ঈষৎ হাসল। আবিরের চোখ বন্ধ। মেঘ এক দৃষ্টিতে আবিরের মুখপানে চেয়ে আছে। এই শ্যামবর্ণের পুরুষ যে অষ্টাদশীর মনের রাজ্যের একমাত্র রাজকুমার, যাকে নিয়ে রোজ রাতে স্বপ্নের দেশে পাড়ি জমায়, কল্পনায় ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। অষ্টাদশীর মণিকোঠায় একমাত্র আবির ভাইয়ের বসবাস। তখনই তানভীর রুমে ঢোকে। আবির ঘুমাচ্ছে। মেঘ আবিরের মুখপানে যে মাথায় হাত বুলাচ্ছিল। তানভীর হুট করে রুমে প্রবেশ করে এই দৃশ্য দেখে হকচকিয়ে উঠল। রুম থেকে বেরিয়ে যাবে নাকি ঢুকবে বুঝতে পারছে না। তানভীর আস্তে করে গলা খাকারি দিতেই মেঘ আটকে ওঠে। আবিরের থেকে কিছুটা দূরে সরে বসে। তানভীর কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, ভাইয়ের জ্বর কি কমেছে? অনেকটা কমেছে। তানভীর আবিরের কপালে আর গলায় হাত রেখে জ্বরের মাত্রা বুঝার চেষ্টা করলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আর কিছুক্ষণ বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তানভীর রুম থেকে বের হতে মুচকি হাসলো। সে এটাই চাইছিল। সকাল থেকে সারাদিন আবিরকে বুঝিয়ে মাথা ঠান্ডা করেছে। মিনহাজের প্রতি যতটা না ক্ষোভ, তার থেকেও বেশি রাগ উঠেছিল মেঘের প্রতি। আবির যেখানে আব্বু আম্মু চাচা চাচিদের সামনে নিজেকে সংযত রাখার চেষ্টা করে, মেঘ সেখানে হুট করে সবার সামনে বাড়ি ছাড়ার কথা বলে ফেলেছে। আবির মন প্রাণ দিয়ে চেষ্টা করছে সম্পর্ক ঠিক করতে, অন্যদিকে মেঘ কিছু মানুষের উস্কানিতে সেটা ভাঙতে চাইছে। এজন্যই মূলত আবিরের রাগ কন্ট্রোলের বাইরে চলে গেছে, আর আব্বু চাচুর সামনে যা তা বলে ফেলছে। আবির নিজেও ভেবে পাচ্ছে না আব্বু চাচু এই ঘটনাটা কীভাবে নিয়েছে বা এর পরিণাম কি হতে চলেছে। মেঘের ভুল আর অন্যায়গুলো তানভীর খুব সুন্দর করে ঢাকার চেষ্টা করেছে। আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর শেষ পর্যন্ত হুমকিও দিয়েছে। যদি মেঘের সঙ্গে ঠিকঠাক মতো কথা না বলে, তাহলে সে নিজে মেঘকে নিয়ে হোস্টেলে দিয়ে আসবে। এক প্রকার বাধ্য হয়ে আবির শর্ত মেনে নিয়েছে। শত রাগের পরেও মেঘকে না দেখে আবির থাকতে পারবে না। গত 7 বছর অনেক কষ্টে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে রেখেছে, আর সম্ভব না। এখন কয়েক ঘন্টা মেঘকে না দেখলেই ছটফট করতে থাকে। বাসায় থাকলে কারণে বারবার নিচে আসে যেন মেঘকে এক পলক দেখতে পারে। তানভীর রুমে চলে গেছে। মেঘ খানিকটা সময় মাথা নিচু করে বসে রইল। নির্লজ্জের মতন আবির ভাইকে দেখছিল। এটা ভাইয়া দেখে ফেলেছে ভেবেই লজ্জায় মুখ তুলতে পারছে না। আবির ঘুমের মধ্যে পাশ ফিরতেই বালিশের উপর রাখা মেঘের হাত আবিরের গাল স্পর্শ করে।
আবিরের গালের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেঘের গাত্রে শিহরণ জাগে। শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে। হুঠাৎ আবির ভাইয়ের অনাকাঙ্ক্ষিত স্পর্শ মেঘের হৃদয়ে প্রেমানুভূতি জাগ্রত করে। হাত সরিয়ে মুগ্ধ আঁখিতে তাকিয়ে রইল আবিরের অন্য পাশের গালে। আবির কখনো ক্লিন শেভ করে না, ছোট করে কেটে রাখে দাড়ি। সপ্তাহখানেক আগে হয়তো কাটিয়েছিল, এখন কিছুটা বড় হয়েছে। খোঁচা খোঁচা দাড়ি সহ গালটা মেঘকে টানছে। আবির ভাইয়ের প্রতি তীব্র প্রেমানুভূতি, মুগ্ধতায় পরিপূর্ণ গাল মেঘের হৃদয়ের সমস্ত প্রাচীর ভেঙে দিয়েছে। ইহজগতে আবির ভাইয়ের গাল ব্যতীত আপাতত আর কোনো দিকে তাকাতে পারছে না। মেঘ আস্তে করে আবিরকে ডাকলো, কিন্তু সাড়া নেই। সকালের ঘটনায় শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তাছাড়া কিছুদিনের দৌড়াদৌড়িতে আবিরের শরীরও বেশ দুর্বল। নিজের যত্ন নেয় না, তার উপর জ্বর, সব মিলিয়ে ক্লান্তিতে বারবার চোখ বন্ধ হয়ে আসছে। তাছাড়া প্রেয়সীর সঙ্গ পেয়ে আবিরের হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। মেঘ মাথায় হাত বুলিয়ে দেয়ায় আবিরের মনে হচ্ছিল ইহজগৎ আর কিছুই প্রয়োজন নেই তার। এভাবেই তার স্প্যারোকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেবে সে। আবিরের সারা শব্দ না পেয়ে মেঘ দ্বিতীয় ও তৃতীয় বার ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। মেঘ ধীরে ধীরে বিছানা থেকে নেমেই আবিরের গালে টুক করে কিস করে রুম থেকে ছুটে পালায়। বেলকনিতে যেতে আর একটুর জন্য তানভীরের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। তানভীর সামনে থেকে সরে কিছুটা তপ্ত স্বরে প্রশ্ন করল, এভাবে ছুটছিস কেন? কি হয়েছে? কিছু না। বলেই মেঘ নিজের রুমে চলে গেছে। তানভীর আবিরের রুমে ঢুকতেই দেখে আবির গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। তানভীরকে ঢুকতে দেখে আবির তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আমি কি অসময় চলে আসলাম? আবির নিঃশব্দে হেসে লেপের নিচে মুখ লুকিয়েছে। তানভীর হাসতে হাসতে বলল, নববধূ এতটা লজ্জা পাবে না তুমি যতটা পাচ্ছ। সমস্যা নেই, আমি কিচ্ছু বুঝি নাই, চিল। আবির লেপের নিচ থেকে মুখ তুলে গম্ভীর কণ্ঠে বলল, তুই বুঝলেই বাকি আমি কি অবৈধ কিছু করছি নাকি? না, একদমই না। তানভীর একটু থেমে সিরিয়াস মুডে বলল, থ্যাঙ্কস ভাইয়া। বিশ্বাস করো, তোমাদের দুজনকে হাসি খুশি দেখলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। সবসময় এভাবে থেকো প্লিজ। ভাইরে, এইভাবে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাবে। তোর বোনের যন্ত্রণা আমি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তারপর কোনো অঘটন ঘটলে সমস্যা নেই, আমি সামলে নেব। তানভীর খানিকক্ষণ চুপ থেকে পুনরায় বলল, হাতের কি অবস্থা? ব্যথা আছে? আচ্ছা, একটু কম। তুমি জানো তোমার নিজের দোষী আজ তোমার এই অবস্থা। আমি আবার কি করলাম? তোমার কিছুদিনের আচরণে এমনিতে বোনের মেজাজ বিগড়েছিল, তার মধ্যে তুমি বিবাহিত একথা কেন বলতে গেছিলে? তার উপর তুমি নাকি এক বাচ্চার বাপ, এসব বলছিলে কেন? এজন্য জিদে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি কি করব? ওই দিন ফোনটা রেখে জাস্ট একটু রুমে গেছে আর আসছে। এর মধ্যে তোর বোন আমার ফোন চেক করে ফেলছে, মালিকে পাঠানো মেসেজ দেখেছে। কতটুক পড়তে পারছে জানি না। তাছাড়া ওয়ালপেপারে যে তোর বোনের সঙ্গে ছবি দেয়া, ওই ছবিও নিশ্চয়ই দেখছে। কতটুকু কি দেখেছে তা বোঝার জন্যই বউ আর বাচ্চার কথা বলছে। তোর বোনের রিয়াকশন দেখে বুঝছে ওয়ালপেপারটা সে ভালোভাবে খেয়াল করেনি। কিন্তু পরদিন তুই আর আমি যখন সোফায় বসেছিলাম, তখন তোর বোন সিঁড়ি থেকে আবারও আমার ফোনে ওয়ালপেপারটা দেখছে। বউ বাচ্চার ব্যাপারটা বিশ্বাস করুক আর না করুক, ওয়ালপেপার দেখেছে মানে ওরে আর কোনোভাবেই কিছু বিশ্বাস করাতে পারবো না। তাই বাধ্য হয়ে আমার ছবি দিয়ে আরেকটা ছবি এডিট করাইতে হয়েছে। ওই ছবিটি ওয়ালপেপার দিয়েছে যাতে তোর বোন ভুল না বোঝে। ভাগ্য ভালো, দূর থেকে তোর বোন ওয়ালপেপারটা ঠিকঠাক মতো দেখেনি, না হয় শিওর বুঝে যেত এটা এডিট করা ছবি। তানভীর হাসতে হাসতে তাকিয়ে উপর গড়িয়ে পড়ছে। তানভীরের অট্ট হাসি দেখে আবিরের ভ্রু যুগল কুচকে আসে, কণ্ঠ খাদে নামিয়ে হুঙ্কার দেয়, পাগলের মতো হাসছিস কেন? তানভীরের হাসি থামছেই না। হাসতে হাসতে কোনো মতে বলল, আমার বোনকে তুমি এত ভয় পাও? ভয় তো পেতেই হবে, একমাত্র বউ বলে কথা। ও মানে কি না জানি না, আমি তো কি আমার বউ মানি? আমার মতে পৃথিবীর 90% বিবাহিত পুরুষই তাদের বউকে ভয় পায়। পৃথিবীর বুকে রাজ করা পুরুষটাও তার বউয়ের সামনে নাথিং। এর একটাই কারণ, বউয়ের প্রতি প্রবল ভালোবাসা। আর বাকি যে 10% পুরুষ আছে তারা বউকে ভালোই বাসে না, পছন্দ তো একজনকে করেছে। দেখবি রাজনৈতিক ক্ষমতা দাপও তার সামনে কিছুই না। তানভীরের হাসি থেমে গেছে। সত্যিই তাই, বন্যার প্রতি যবে থেকে ইমোশন কাজ করে তবেই থেকে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছে তানভীর। কেন করছে সে নিজেও জানে না। দুদিন কেটে গেছে,
মেঘ এই দুদিন ক্লাসে যায়নি, কারোর সাথে যোগাযোগও করেনি। মিনহাজ কম করে হলেও 50 বার কল করেছে। সাদিয়া, মিষ্টি, তামিমও কল করেছে, কিন্তু মেঘ কারও ফোন ধরেনি। রাগ তার নিজের প্রতি। ওদের উস্কানিতে নিজের গলে যাওয়া একদমই উচিত হয়নি। আজ ভার্সিটিতে এসেছে, অনেকদিন পর বন্যাও আজ ক্লাসে এসেছে। বন্যাকে দেখে মেঘ জড়িয়ে ধরেছে। ক্লাস শেষ হতেই সকলেই এক জায়গায় জড়ো হয়েছে। কিরে, এতগুলো কল দিলাম ধরিসনি কেন? তোকে কতগুলো কল মেসেজ দিলাম, কোথায় নিখোঁজ হয়ে গেছিলে রে? কোথাও না। কি রে, কি হয়েছে? কোনো সমস্যা আমার জীবনটাই সমস্যায় ভরপুর। হয়েছে কি বলতো? আমি ভাবছিলাম হোস্টেলের সিট নিব। ওরা সবাই বলছিল হোস্টেলে আসলে ভালো হবে, তাই ফর্ম নিয়ে গিয়েছিলাম। ফর্ম পূরণ করে পরদিন আব্বু আর বড় আব্বুকে বলেছি। ওনারা কিছু বলার আগে আবির ভাই ফর্ম ছিঁড়ে চিল্লাচিল্লি শুরু করেছেন, এমনকি আমার পা ভাঙার হুমকিও পর্যন্ত দিয়েছেন। বড় আব্বু আবির ভাইকে ধমক দিয়েছে। ওই রাগে রুমে গিয়ে ড্রেসিং টেবিল ভেঙে হাত কেটে একাকার অবস্থা করে ফেলেছে। 3 দিন ধরে হাত ব্যথা আর জ্বরে ভুগতেছে। আজ দেখছি এই অবস্থাতে অফিসে যাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মিনহাজ, তামিম, বন্যা সকলেই পূর্ণ মনোযোগ দিয়ে সবটা শুনল। বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, তোর বোন বিরাট সাহস হয়েছে। তুই জানিস ছোট থেকে তোরে কিভাবে বড় করেছে? প্রয়োজন ছাড়া এক পায়ে এদিক সেদিক যেতে পারিসনি। তুই ভাবলি কিভাবে যে তোকে হোস্টেলে আসার অনুমতি দেবে? আর তুই অনুমতি চাইতে বা গেলি কোন সাহসে? তোরে মেরে আদমরা করেনি সেই কপাল। তুই আমায় একটাবার কল দিতে, আমি ডিরেক্ট নিষেধ করতাম তোকে। আমি কিভাবে জানবো এমন কিছু হবে? আবির ভাইয়ের উপর রাগ করেই তো চলে আসতে চেয়েছিলাম। তুই হোস্টেলে আসলে এই বেটার কি সমস্যা? বেটা বিয়ে করতে পারে, বাচ্চা থাকতে পারে, আর তুই সামান্য হোস্টেলে আসবি, এতেই এত হাঙ্গামা? আসলে পুরুষ জাতটাই খারাপ। আমি তোর জায়গায় থাকলে না বলেই চলে আসলাম। দেখ মিষ্টি, সব ছেলে কিন্তু খারাপ হয় না। দেখিস না আমি কত নিষ্পাপ। আমিও। কি বলছিস তুই এসব? আবির ভাই বিবাহিত, বাচ্চা আছে, এসব কি শুনছি মেঘ? উনি সেদিন বলেছিলেন উনি বিবাহিত, বাচ্চা আছে। তারপর জানিস আমার সাথে ফাজলামো করেছে। আজকে ফাজলামো করে বলতেছে, 2 দিন পর দেখবি সত্যি সত্যি বউ নিয়ে বাসায় চলে আসছে। পরে চিল্লাবি না বলে রাখলাম। এই মিষ্টি, চুপ করবি? তোর ব্রেকআপ হয়েছে বলে কি তুই সারা দুনিয়ার মানুষের ব্রেকআপ করিয়ে বেড়াবি নাকি? আমি চাই না আমার ফ্রেন্ডরা কেউ ফালতু ছেলের জন্য নিজের জীবন বরবাদ করুক। আবির ভাই মোটেও ফালতু ছেলে না, বাদ দে। আমার আবির ভাইকে নিয়ে তোরা কেউ কিচ্ছু বলবি না। আমার আবির ভাই ভালো হলো আমার, আর খারাপ হলো আমার, হয়েছে? বেটা বিয়ে করে ফেলছে শুনে সেদিন তুই কি কান্নাকাটি না করেছিলি, মনে নাই? এখন আমাদের দোষ? ও দিনে 100 বার আবির ভাইয়ের জন্য কান্না করে, 100 বার হাসে। তাই বলে তোরা ওকে আর উস্কাবি? আমি 2 দিনের জন্য বেড়াতে গেছি কিনা আমার বেবিটার ব্রেন ওয়াশ করা শুরু করে দিয়েছিস। আমরা তো চাই তোর বেবিটা হাসি খুশিতে থাকুক। তোর বেবির খেয়াল রাখার দায়িত্ব তো আমাদেরও। দেখলাম তো কেমন খেয়াল রেখেছিস। ফাঁসিয়ে দিয়ে নিজেরা তো বিরাট শান্তিতে আছিস। যা ঝড় গেছে তা তো আমার বেবিটার ওপর দিয়ে গেছে। আবির ভাই বলেছে যারা আমাকে উস্কাইছে তাদের সবকটাকে আত্মরা করে নিজের বাড়ি পাঠাবে। একদম ঠিক আছে, এদের মারাই উচিত। বন্যা, তুই এইভাবে বলতে পারলি? তুই আমার সঙ্গে কথা বলিস না, বদমাস পোলা। মনে হয় তোর আবির ভাইয়ের থেটে আমরা ভয় পাইছি। বলিস আসতে, দেখবো নি তোর ভাইয়ের কত পাওয়ার আর আমার ভাই ব্রাদার্সদের কত পাওয়ার। বন্যা হাসতে হাসতে বলল, এই গর্জনটা আবির ভাইয়া বা তানভীর ভাইয়ার মুখোমুখি হওয়ার পর যেন থাকে। চল মেঘ। মেঘকে নিয়ে বন্যা চলে গেছে। মেঘ বন্যাকে সব ঘটনা খুলে বলেছে। বন্যা শুধু একটা কথাই বারবার বলছে, তুই আমাকে একটা বার জানাতে পারতি। তুই জানিস তুই বাড়ির প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা, তারপরে এমন কাণ্ড কেন ঘটালি? আবির ভাইয়া না চিল্লালে তোর ভাই, আব্বু বা বড় আব্বু নিশ্চয়ই রাগ দেখাতো। মেঘ নিজের প্রতি নিজেই বিরক্ত। বন্যাও আর বেশি কিছু বলেনি। মেঘকে বিদায় দিয়ে নিজেও বাসায় চলে গেছে। এদিকে আবির আজ সকাল সকাল অফিসে আসছে। হাত এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু একটা বিদেশি কোম্পানির সঙ্গে আজ গুরুত্বপূর্ণ মিটিং। গত 3 বছরের অর্ডারের সমতুল্য এই একটা অর্ডার। সব কিছু ঠিকঠাক থাকলে আবিরদের কোম্পানি দেশের সেরা 5টা কোম্পানির মধ্যে একটা হবে। তাই হাতের দুরবস্থা নিয়েও আবির অফিসে আসছে। টানা 1.5 ঘন্টা মিটিং চলল। আবির নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। মিটিং শেষে ওনারা ডিল কনফার্ম না করে চলে গেছে। বলেছে পরবর্তীতে কল দিয়ে জানাবে। তাই সকলেই একটু টেনশনে আছে। আবির আব্বুর থেকে বিদায় নিতে গেলে আলী আহমেদ খান আবিরকে ঠান্ডা কণ্ঠে বললেন, শোনো আবির,
নিজের রাগ যদি নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে জীবনে সফল হতে পারবে না। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে খুব ভালোভাবে জানে ওই দিনের বাড়িতে ঘটনার ক্ষোভ প্রকাশ করবেন আলী আহমেদ খান। চুপচাপ সহ্য করা ছাড়া কিছুই করার নেই তার। আলী আহমেদ খান পুনরায় বললেন, বাইরে যাই করো না কেন, বাসায় অন্তত পক্ষে ঠান্ডা থাকার চেষ্টা করবা। বলে যেও না তুমি বাড়ির বড় ছেলে, তোমার উপর বাকিরা নির্ভর। তানভীর মতো মেঘ, মিম, আদি তিনজনকে আগলে রাখার দায়িত্ব তোমার। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চেঁচামেচি করলে, রাগ দেখালে তোমার ওপর থেকে তাদের ভরসা উঠে যাবে। তোমার তাদের সাথে সফটলি মিশতে হবে, যাতে ওরা ভুল পথে পা বাড়ালেও তোমাকে তা জানাতে দ্বিধাবোধ না করে। তারপর তুমি বিষয়টা দেখবে, ঠিক মনে হলে ঠিক আর ভুল মনে হলে ভাই বোনদের বুঝিয়ে সেটা থেকে সরিয়ে আনবে। কিন্তু চিৎকার করে রাগ দেখে ওদের সাথে কখনো দূরত্ব বাড়িও না। আমি যে ভুলটা করেছি আমি চাই না একই ভুল তুমিও করো। আমার পরে খান বাড়িতে পুরো দায়িত্ব তোমার, তাই তোমাকে যেমন শক্ত তেমন কোমল হতে হবে। আশা করি বুঝতে পেরেছো, এখন যেতে পারো। জি আচ্ছা। বলে আবির অফিস থেকে বেরিয়ে পড়েছে। হাতে দুরবস্থার জন্য বাইক নিতে পারেনি। রিক্সা করে নিজের অফিস হয়ে বাসায় আসছে। সন্ধ্যার কিছুক্ষণ পরেই আলী আহমেদ খান, মোজাম্মেল খান হাতে মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছেন। ইকবাল খান সিলেটে আছেন। বাড়িতে ঢুকে সবাইকে ডাক শুরু করলেন। মেঘ, মিম, আদি, তানভীর, আবির সহ সকলেই নিচে আসছে। আলী আহমেদ খান আশ্চর্যের মুখে বললেন, কনগ্রাচুলেশন মাই বয়, অর্ডার কনফার্মড, আই এম প্রাউড অফ ইউ। আবিরও হাসি মুখে থ্যাংক ইউ জানালেন। সকলেই বেশ খুশি। সবাইকে মিষ্টি দেওয়া হলো। আলী আহমেদ খান নিজে আবিরকে মিষ্টি খাই দিয়েছেন। সবশেষে আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, আজকের এই খুশির কারণ একমাত্র তুমি। তো অল্প সময়ের মধ্যে তুমি কাজে এত মনোযোগী হয়েছ, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমার জন্য অনেক বড় সফলতা। জীবনের সর্বোচ্চ সিঁড়ি পর্যন্ত এগিয়ে যাও। দোয়া করবেন আমার জন্য। ফি আমানিল্লাহ। দয়া করি যেন সব সময় সব জায়গায় তুমি সফল হতে পারো। আজকের এই খুশির দিনে তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাবে। আবির ঢোক গিলে হাসার চেষ্টা করলো। খানিকক্ষণ নীরব থেকে বলল, আমার এখন কিছু চাই না, তবে একদিন চাইবো। এমন কিছু চাইবো যা দেওয়ার জন্য আপনাদের এত বছরের নিয়ম নীতি পর্যন্ত ভাঙতে হতে পারে। আশা করব সেদিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবির ভাইয়ের কথা কিছুই মাথায় ঢোকেনি। কেউ কিছু দিতে চাইছে, নিলেই তো ঝামেলা শেষ। ফ্যাঁচ লাগাতে হয় কেন? মেঘ এটাই ভেবে পায় না। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানও মুখ চাওয়াচাবি করল। আবিরের মা, মেঘের মা আর মিমের মাও নিজেদের মধ্যে কথা বলা বলি করছেন। মিম মেঘকে প্রশ্ন করল, আপু, তোমায় যদি বলতো যা চাও তাই পাবা, তাহলে তুমি কি চাইতা? মেঘ মনে মনে বলল, আবির ভাইকে চাইতাম। আবির ভাইয়ের সম্পূর্ণ হৃদয় জুড়ে আমার অস্তিত্ব চাইতাম। আমি আবির ভাইয়ের পৃথিবী হতে চাইতাম। আপু বলো না কি চাইতা? জানি না। বলে মেঘ নিজের রুমে চলে গেছে। মিম তারপরে মেঘের পেছন পেছন ছুটছে। তানভীর এতক্ষণ যাবৎ নীরব ভূমিকা পালন করছিল। চলে যাবে কিনা সেটাও বুঝতে পারছে না। মেঘ ও মিম চলে যাওয়ায় নজর পড়ে তানভীরের দিকে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার ভাইয়ের এখন কিছু লাগবে না বলে গেল, তোমার কি কিছু লাগবে? তানভীর এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে মনে বিড়বিড় করে বলে, বউ লাগবে, দিবেন এনে, ভাইয়েরও বউ লাগবে। 2-3 দিন পর বিকেলে আবির, তানভীর কেউ বাসায় নেই। মেঘ আর মিম টিভি দেখছিল। মালিহা খান আর আকলিমা খান রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলেন। তখনই জান্নাত বাসায় আসে। গেট থেকে বলে, ভেতরে আসতে পারি? মেঘ, মিম সহ রান্নাঘরে থাকা 2 কর্ত্রীর নজর পড়ে মেইন গেটের দিকে। মেঘ জান্নাত আপুকে দেখে আশ্চর্য নয়নে তাকায়। তৎক্ষণাৎ সোফার উপর দিয়ে লাফিয়ে ছুটে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতও মেঘকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কেমন আছো ভাবি? জান্নাত হাসি মুখে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। এখানে ভাবি বলো না, যে কেউ শুনে ফেলবে। ফুপ্পি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে জান্নাত যে, এতদিন পর আমাদের কথা মনে পড়লো?
এদিকে কাজ নেই, তাই তেমন আসা হয় না। আজ একটু কাজ ছিল, এই জন্য ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। খুব ভালো করেছো, ভিতরে আসো। এই মেঘ, ভিতরে নিয়ে যা। এখানে দাঁড় করিয়ে রেখেছিস? জান্নাত সোফায় বসলো। জান্নাতকে দেখে মিম টিভি বন্ধ করে রান্নাঘরে চলে গেছে।